আসসালামু প্রিয় শিক্ষার্থীরা, আজকের সলভ ক্লাসে আমরা এমবেডেড কোশ্চেন, ডব্লিউএস কোশ্চেন এবং সেন্টেন্স স্ট্রাকচার থেকে আসা ভার্সিটি, মেডিকেল এবং কম্পিটিটিভ এক্সামের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো সলভ করব, যেগুলো সামনের এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। ফার্স্টের কোশ্চেনটা আমরা দেখতে পাচ্ছি, ক্যান ইউ টেল মি হোয়েন ড্যাশ লিভিং। এটা এমবেডেড কোশ্চেন থেকে নেওয়া একটা কোশ্চেন। তো আমরা জানি এমবেডেড কোশ্চেনে সাধারণত কি থাকে, আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্সে ডব্লিউএস ওয়ার্ড যখন ব্যবহার করি তখন ডব্লিউএস ওয়ার্ডের পরে আমরা কাকে আনি, একটা অক্সিলারি ভার্ব, তারপরে আমরা একটা সাবজেক্টকে আনি, তারপরে ভার্ব, তারপরে এক্সটেনশন প্লাস হলো কোশ্চেন মার্ক। এটা আমরা জানি। এখন যেহেতু এটা এমবেডেড কোশ্চেনের থেকে নেওয়া প্রশ্ন, তো এমবেডেড কোশ্চেনে সাধারণত কি থাকে, দুইটা ক্লজ থাকে। প্রথম যে ক্লজটা থাকে সেটা হলো প্রিন্সিপাল ক্লজ, আর পরের যে ক্লজটা থাকে সেটা সাধারণত কি হয়, সাবঅর্ডিনেট ক্লজ। তো প্রিন্সিপাল ক্লজের পর একটা ডব্লিউএস ওয়ার্ড, আর এই ডব্লিউএস ওয়ার্ডের পর ইন্টারোগেটিভ সেন্টেন্সে কিন্তু আগে অক্সিলারি ভার্ব চলে আসে। কিন্তু এমবেডেড কোশ্চেনে অক্সিলারি ভার্ব আসবে না, ডব্লিউএস কোশ্চেনের পরেই চলে আসবে। ডব্লিউএস যে ওয়ার্ডটা, সেই ওয়ার্ডটার পরে চলে আসবে একটা সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে এক্সটেনশন। এখন এই এক্সটেনশনের পরে কখনো কখনো কোশ্চেন মার্ক থাকতে পারে, কখনো কখনো নাও থাকতে পারে। প্রিন্সিপাল ক্লজটা যদি আমরা মনে রাখবো, এই প্রিন্সিপাল ক্লজটা যদি ইন্টারোগেটিভ হয় তাহলে এখানে কোশ্চেন মার্ক থাকবে। কিন্তু এই প্রিন্সিপাল ক্লজটা কিন্তু ইম্পারেটিভ অথবা কি হতে পারে, অথবা ইম্পারেটিভ অথবা এখানে অ্যাসার্টিভ হতে পারে। যেমন আমরা যে কোশ্চেনটা দেখতে পাচ্ছি, আমরা এমবেডেড কোশ্চেন থেকে অনেকগুলো কোশ্চেন সলভ করবো আজকে সলভ ক্লাসে, পাশাপাশি ডব্লিউএস কোশ্চেন এবং সেন্টেন্স স্ট্রাকচার। তো ফার্স্টে আমরা একটা ইন্টারোগেটিভ যুক্ত সেন্টেন্সকে এমবেডেড কোশ্চেন কারেক্টলি কিভাবে ইউজ করা যায় সেটা একটু শিখি। তো ফার্স্টে এখানে যে কোশ্চেনটা দেখতে পাচ্ছি, ক্যান ইউ টেল মি হোয়েন ড্যাশ লিভিং। তো আমরা এই বাক্যটাতে যেহেতু প্রিন্সিপাল ক্লজটা রয়েছে ইন্টারোগেটিভ, তো পরের অংশটা আমরা কি করে ফেলবো, অ্যাসার্টিভ করে ফেলবো। কারণ সাবঅর্ডিনেট ক্লজকে কখনোই কি করা যায় না, প্রশ্ন করা যায় না। তো অ্যাসার্টিভ করার জন্য ডব্লিউএস ওয়ার্ডের পরে আমরা কাকে আনবো, আগে সাবজেক্টকে। তো এখানে দেখি এতে সাবজেক্ট নাই, বিতেও সাবজেক্ট নাই, তারপর ডিতে সাবজেক্ট রয়েছে এবং সিতে সাবজেক্ট রয়েছে। তো এই যে লাস্টে ভার্ব ওয়ানের সাথে আছে আবার আইএনজি, তো দ্য প্ল্যান লিভিং তো কখনোই হবে না, অবশ্যই হয়ে যাবে দ্য প্ল্যান ইজ লিভিং। তাহলে কি হলো, এই যে ডব্লিউএস ওয়ার্ডের পরে আমরা দ্য প্ল্যান বসাইলাম, সাবজেক্টকে বসাইলাম, তারপরে এই যে ভার্ব ইজ লিভিং কে আমরা বসালাম। তো এটা হলো মনে রাখতে হবে। জাস্ট এমবেডেড কোশ্চেন কখনো প্রশ্ন করা যায় না। এমবেডেড কোশ্চেন যেটা আছে এটাতে সাবঅর্ডিনেট ক্লজ থাকে, যার কারণে সাবঅর্ডিনেট ক্লজকে কখনোই কি করা যায় না, প্রশ্ন করা যায় না। এটা খুবই সহজ, আমরা আরো অনেকগুলো এক্সাম্পল ইনশাআল্লাহ আস্তে ধীরে পড়বো। তারপরে কি আছে আমরা একটু দেখি, দ্য জেন্টলম্যান ড্যাশ দ্য বাই দ্য ডোর ইজ দ্য ব্যাংক ম্যানেজার। ওকে, তো এইটা বেসিক সেন্টেন্স প্যাটার্নের একটা কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট। জেন্টলম্যান যে ভদ্রলোক, ড্যাশ বাই দ্য ডোর যে দরজার পাশে দাঁড়িয়ে আছে, ইজ দ্য ব্যাংক ম্যানেজার সে হলো ব্যাংক ম্যানেজার। এখন এই সেন্টেন্সের সাবজেক্ট আমরা দেখতে পাচ্ছি দ্য জেন্টলম্যান ড্যাশ দ্য ডোর। এই সেন্টেন্সের আমরা যে ভার্বটা, সেই ভার্বটা হলো ইজ, তার মানে ইজটা হলো ফাইনাইট ভার্ব। তার মানে এই গ্যাপের মধ্যে আমরা যেই ওয়ার্ডটা বসাবো এটা কোনো না কোনো সাবজেক্টেরই অংশ, কোনো না কোনো কি সাবজেক্টেরই অংশ। তো আমরা দেখতে পাচ্ছি হু স্ট্যান্ডিং, এখানে রিলেটিভ প্রনাউনের কোনো ব্যাপার নেই, কারণ এখানে কোনো ক্লজকে যুক্ত করে নাই, অলরেডি একটা ভার্ব আছে। তার মানে এখানে আর কোনো কি দরকার নাই, একটা ভার্ব যেহেতু পুরো সেন্টেন্সে আছে, একটা ফাইনাইট ভার্ব, তার মানে এখানে ক্লজ সাবজেক্টও একটা আছে। মনে রাখতে হবে, যখন একটা সেন্টেন্সে ফাইনাইট ভার্ব একটা, তার মানে এই সেন্টেন্সের সাবজেক্টও কি একটা। তো আমরা এখানে হু স্ট্যান্ডিং হচ্ছে না, তারপরে স্ট্যান্স আছে, ওকে, স্ট্যান্স একটা ফাইনাইট ভার্ব হচ্ছে না, আর হু স্ট্যান্ডিং এমনিও হবে না, কারণ হু এর পরে আমরা ই স্ট্যান্ডিং যদি হইতো তাও এটা আমি চিন্তা করে দেখতাম। তারপর আছে হলো ই স্ট্যান্ডিং, ওকে, এটাও একটা ফাইনাইট ভার্ব, এখানে হবে না কারণ অলরেডি ফাইনাইট ভার্ব আছে, শুধু স্ট্যান্ডিং আছে। তাহলে যে দ্য টল জেন্টলম্যান স্ট্যান্ডিং বাই দ্য ডোর, স্ট্যান্ডিং বাই দ্য ডোর ইজ দ্য ব্যাংক ম্যানেজার। তো এটা সেন্টেন্সে ফাইনাইট ভার্বের কারেক্ট ব্যবহারের কারণে অ্যান্সার হয়ে যাবে স্ট্যান্ডিং। নেক্সট কোশ্চেন আমরা যাই, ড্যাশ ওয়াজ এ মিরাকেল। এই যে এই কোশ্চেনটা খুবই খুবই ইম্পর্টেন্ট। এটা মূলত সাবজেক্টিভ ক্লোজ অথবা নমিনাল দ্যাট ক্লোজ থেকে নেওয়া, খুবই খুবই ইম্পর্টেন্ট। সাবজেক্টিভ ক্লোজ অথবা নমিনাল দ্যাট ক্লোজ। সো সাবজেক্টিভ অথবা নমিনাল দ্যাট ক্লোজে কি হয়, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এগুলা। এটা শুধুমাত্র পুরো বেসিক সেন্টেন্স স্ট্রাকচারে এই জাতীয় প্রশ্ন থেকে বারবার অ্যাডমিশন টেস্টে কিন্তু কোশ্চেন এসে থাকে। তো আমরা সাবজেক্টিভ বা নমিনাল দ্যাট ক্লোজে সাধারণত জানি যে একটা সাবঅর্ডিনেট ক্লোজ থাকে প্রথমে, আর সাবঅর্ডিনেট ক্লোজের পরের যে অংশটা সেখানে একটা প্রিন্সিপাল ক্লোজ থাকে। এবং মজার ব্যাপার হলো, সবসময় জানি যে প্রিন্সিপাল ক্লোজটা বাক্যের সাবজেক্ট হিসেবে সাধারণত বসে, কিন্তু এই জায়গাটায়
সাবঅর্ডিনেট যে ক্লজটা রয়েছে এই সাবঅর্ডিনেট ক্লজটাই বাক্যে সাবজেক্ট হিসেবে বসবে, কি হিসেবে বসবে? সাবজেক্ট হিসেবে বসবে। তো সাবঅর্ডিনেট ক্লজ যদি সাবজেক্ট হিসেবে বসে আমরা মনে রাখবো সাবঅর্ডিনেট ক্লজ শুরু হয় কি দিয়ে? সাবঅর্ডিনেট ক্লজ শুরু হয় একটি কনজাংশন বা ক্লোজ মার্কার দিয়ে। কনজাংশন বা কি দিয়ে? ক্লোজ মার্কার। ক্লোজ মার্কারের পরে সাবজেক্ট, তারপরে কি? ভার্ব। তো এই জায়গাটায় দেখতে পাচ্ছি ড্যাশ ওয়াজ এ মিরাকেল। এই যে ওয়াজ এ মিরাকেল আছে না এখানে, ওয়াজটা কি একটা সিঙ্গুলার না? কেন এখানে সিঙ্গুলার হলো সবাই একটু খেয়াল করবো। আমরা মনে রাখবো যখন সাবঅর্ডিনেট ক্লজ বাক্যে সাবজেক্ট হয় তাহলে এটাই হয় নমিনাল দ্যাট ক্লজ, এবং পরের যে প্রিন্সিপাল ক্লজটা এই প্রিন্সিপাল ক্লজ অলওয়েজ সিঙ্গুলার হয়ে যায়। মনে রাখতে হবে প্রিন্সিপাল ক্লজের ভার্ব অলওয়েজ কি হয়ে যাবে? সিঙ্গুলার। তো এখানে সাবজেক্ট হিসেবে আমরা সাবঅর্ডিনেট ক্লজ কোনটা জানি? এনিবডি সার্ভাইভ দ্য ইনসিডেন্ট ওয়াজ এ মিরাকেল। এটা ভুল, কারণ এটা কনজাংশন দিয়ে শুরু হয় নাই। সাবঅর্ডিনেট ক্লজ সাবজেক্ট হিসেবে বসলে কনজাংশন দিয়ে শুরু হবে। এনিবডি সার্ভাইভড, সি এবং এ বি সি ডি এমনিতেই বাদ, বি সি ডি গ্রামাটিক্যালি ইনকারেক্ট। একমাত্র এতে দেখতে পাচ্ছি দ্যাট এনিবডি, দ্যাটটা একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন বা ক্লোজ মার্কার। এনিবডি সার্ভাইভড সাবজেক্ট প্লাস ভার্ব আছে। যারা এই দ্যাট এনিবডি সার্ভাইভ দ্য অ্যাক্সিডেন্ট, যারা অ্যাক্সিডেন্টে বেঁচে ছিল, ড্যাশ ওয়াজ এ মিরাকেল, এটা কি? অবিশ্বাস্য। এই যে পুরো সেন্টেন্সের সাবঅর্ডিনেট ক্লজটা একটা সাবজেক্ট, এবং এই সাবজেক্টের জন্য যে প্রিন্সিপাল ক্লজের যে ভার্বটা সেটা হলো ওয়াজ, ওয়াজটা হলো সিঙ্গুলার। তো এই জাতীয় কোশ্চেন কিন্তু আমরা আমাদের যে ম্যারাথন ক্লাসে অনেকগুলো আলোচনা করেছি, এগুলো নিয়ে ডিটেলস ক্লাস রয়েছে, এগুলো আমরা আবার ইনশাল্লাহ যারা বুঝতে পারিনি তারা আবার ক্লাসটা দেখে নিব। নেক্সট বলছে দ্য পুলিশ ড্যাশ উইটনেস টু মেক আ পজিটিভ আইডিয়া। আমরা তো জানি দ্য পুলিশ এটা প্লুরাল রয়েছে, দ্য পুলিশ কি রয়েছে? প্লুরাল। ওকে, দা এর পরে কমন নাউন, দ্য পুলিশ হলো একটা প্লুরাল ফর্ম। তাহলে এখন এই প্লুরাল ফর্মের জন্য উইটনেস টু মেক আ পজিটিভ আইডিয়া, এখন প্রত্যক্ষদর্শী দরকার। এখন এই জায়গাটাতে আমরা কি করব? যেহেতু সাবজেক্ট রয়েছে, সাবজেক্টের জন্য কি দরকার? একটা ফাইনাইট ভার্ব দরকার। তো এই সেন্টেন্সে কোনো ফাইনাইট ভার্ব দেখতেছি না। শুধু নিডিংটা কখনোই হবে না, শুধু ভার্ব প্লাস আইএনজি, সেটা প্রেজেন্ট পার্টিসিপল অথবা জেরাড হতে পারে, সেটা কখনো ফাইনাইট ভার্ব হিসেবে নেওয়া যাবে না। টু নিড এটাও ইনফিনিটিভ হবে না। হু নিড, এখানে তো সাবজেক্ট অলরেডি একটা আছে, একটা ফাইনাইট ভার্ব দরকার। এখানে কোনো আমাদের ক্লোজ মার্কারের দরকার নাই, যেহেতু এখানে ক্লজকে কানেক্ট করছে না। তো আবার দা পুলিশ কি? প্লুরাল, তো প্লুরালের সাথে কি বসবে? নিড। ওকে, তারপরে আমরা দেখি আইডেন্টিফাই দ্য ইম্পারেটিভ সেন্টেন্স। এখানে ইম্পারেটিভ সেন্টেন্স কোনটা সেটা আইডেন্টিফাই করতে বলা হয়েছে। খুবই সহজ, ইম্পারেটিভ সেন্টেন্স এটা দেখলেই বুঝবো। এখানে আছে হলো আই শ্যাল গো টু ইউনিভার্সিটি, অ্যাসার্টিভ, শি ইজ সিঙ্গিং আ সং, অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যালাস আই এম আনডান, এক্সক্লেমেশন চিহ্ন আছে, এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো অ্যান্সার হয়ে যাবে স্ট্যান্ড আপ। দাঁড়াও। Usually political cartoons dash on the editorial page of a newspaper. সাধারণত যে পলিটিক্যাল কার্টুনস গুলো আছে সেগুলো নিউজ পেপারের কোথায় দেখা যায়? এডিটোরিয়াল পেজে দেখা যায়। তাহলে এই সেন্টেন্স ইউজুয়ালি পলিটিক্যাল কার্টুনস, এটা হলো একটা সাবজেক্ট। তো এই সাবজেক্টের জন্য আমার কি দরকার? একটা ফাইনাইট ভার্ব দরকার। দেখো পুরো সেন্টেন্সের ভিতরে কোথাও কোনো ফাইনাইট ভার্ব নাই। যেহেতু পুরো সেন্টেন্সের ভিতরে কোথাও কোনো ফাইনাইট ভার্ব নাই, তো এই ফাইনাইট ভার্ব একটা ফাইনাইট ভার্ব দরকার। তো অ্যাপিয়ারিং আছে, নন ফাইনাইট একটু আগে আলোচনা করেছি। হুজ অ্যাপিয়ারেন্স, এখানে ক্লোজ মার্কারের কোনো প্রয়োজন নাই, সাবজেক্ট একটা। তারপরে হচ্ছে হোয়েন দে অ্যাপিয়ার, হোয়েনটা একটা ক্লোজ মার্কার, ঠিক আছে। দে অ্যাপিয়ার, এই ক্লোজ মার্কারের পরে সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব আছে, ঠিক আছে, আমি এটা মেনে নিলাম, ঠিক আছে, মেনে নিলাম তোমাদের কথা। কিন্তু ইউজুয়ালি এই যে পলিটিক্যাল কার্টুনস, এই সাবজেক্টের জন্য তো কোনো ফাইনাইট ভার্ব নাই, তো এই সাবজেক্টের জন্য একটা ফাইনাইট ভার্ব দরকার। তো কি হয়ে যাবে? অ্যাপিয়ার। আর যেহেতু কার্টুনস প্লুরাল এই জন্য হয়ে যাবে অ্যাপিয়ার। তারপরে আমরা দেখি Identify the type of sadness. In my opinion, Romeo and Juliet by William Shakespeare is a great play. এইটা মূলত কোন টাইপের সেন্টেন্স সেটা জানতে চাওয়া হয়েছে। ইম্পারেটিভ, ডিক্লারেটিভ, ইন্টারোগেটিভ এবং এক্সক্লামেটরি। তো এই সেন্টেন্সটা দেখি, এক্সক্লামেটরি তো হবে না, এখানে এক্সক্লামেশন কোনো চিহ্ন নেই। আছে ইন্টারোগেটিভ, এটা কোশ্চেন মার্ক নেই, ইন্টারোগেটিভ হবে না। আছে ইম্পারেটিভ, এখানে আদেশ, উপদেশ, অনুরোধ কিছুই বোঝাচ্ছে না। এবং সেন্টেন্সটা শুরু হয়েছে ইন মাই অপিনিয়ন রোমিও এন্ড জুলিয়েট বাই উইলিয়াম শেক্সপিয়ার ইজ এ গ্রেট প্লে। সাবজেক্ট এবং ভার্ব রয়েছে। সাবজেক্ট দিয়ে কখনো ইম্পারেটিভ সেন্টেন্স সাধারণত শুরু হয় না, সাবজেক্ট ইম্পারেটিভ সেন্টেন্সে ইউজ্য থাকে। তো এই সেন্টেন্সের অ্যান্সার হয়ে যাবে ডিক্লারেটিভ। কেন ডিক্লারেটিভ? আমাদের পরীক্ষার হলে প্রায় কিন্তু ডিক্লারেটিভ দিয়ে দেয়, আমরা ডিক্লারেটিভ চিনি না। অ্যাসার্টিভ সেন্টেন্সেরই অন্য একটা ফর্ম হচ্ছে ডিক্লারেটিভ। তো আমরা পরীক্ষার হলে যদি অ্যাসার্টিভ সেন্টেন্স অপশনে না থাকে তাহলে অবশ্যই আমরা এটা ডিক্লারেটিভ দাগায় ফেলবো ইনশাআল্লাহ পরীক্ষায়। Identify the type of sentence. So let freedom ring from the prodigious hilltops of new hemisphere. I have a dream থেকে নেওয়া। তো এই কোশ্চেনটা লেট দিয়ে শুরু হয়েছে। লেট দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয়, চোখ বন্ধ করে এটা কি হয়ে যায়? ইম্পারেটিভ সেন্টেন্স হয়ে যায়। এটা নিয়ে বিস্তারিত ব্যাখ্যার কিছু নাই। তারপরে which of the following is correct?
আবারও এমবেডেড কোশ্চেন থেকে প্রশ্নটা নেওয়া হয়েছে। তো এমবেডেড কোশ্চেনের কোশ্চেন স্ট্রাকচার তো আমরা জানি। ফার্স্টে কি বসাবো যেন, আবারও একটা প্রিন্সিপাল ক্লজ, আর এই প্রিন্সিপাল ক্লজের পরে আমরা কি বসাবো, একটা ডব্লিউএস ওয়ার্ড, এবং ডব্লিউএস ওয়ার্ডের পরে আগে কি আসবে, সাবজেক্ট, তারপরে ভার্ব। আগে কখনোই ভার্ব আসবে না। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যেহেতু এখানেও প্রিন্সিপাল ক্লজটা কি আছে, এখানেও প্রিন্সিপাল ক্লজটা আছে ইন্টারোগেটিভ। তো প্রিন্সিপাল ক্লজের জন্য আমরা হোয়ার ডাজ হি লিভ হবে না। তারপরে আমরা দেখতে পাচ্ছি হোয়ার হি লিভস, ডু ইউ নো হোয়ার ডাজ হি লিভস, এটা হচ্ছে না। ডু ইউ নো হি লিভস হোয়ার, এটা তো আরো হচ্ছে না, ডব্লিউএস ওয়ার্ডের পরে চলে গেছে। একমাত্র কারেক্ট অ্যান্সার দেখো বি তে রয়েছে, ডু ইউ নো হোয়ার, এই যে ডব্লিউএস ওয়ার্ডের পরে সাবজেক্ট তারপরে ভার্ব। তো আশা করি বুঝতে পেরেছো। এটা নিয়ে আমরা বিস্তারিত একটু আগেই কথা বলেছি। আই ডু নট নো, আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স, কারেক্ট সেন্টেন্সটা বের করতে বলছে। এইটাও এমবেডেড কোশ্চেন থেকে একটা প্রশ্ন নেওয়া। এই জায়গাটাতে দেখো, এই জায়গাটাতে কিন্তু কি নাই, কোনো কোশ্চেন মার্ক নাই। তার মানে এখানে যে প্রিন্সিপাল ক্লজটা আছে এটা হলো অ্যাসার্টিভ। তো প্রিন্সিপাল ক্লজ যদি অ্যাসার্টিভ থাকে কোনো সমস্যা নাই, জাস্ট পরের অংশে প্রশ্নবোধক হবে না। প্রশ্নবোধক না হলেও কিন্তু আমাদের এমবেডেড কোশ্চেন কি হতে পারে, এমবেডেড কোশ্চেনে ডব্লিউএস ওয়ার্ডের পরে সাবজেক্ট আগে আনতে হবে। তো আই ডু নট নো হোয়ার হি লিভস, আই ডু নট নো নাও হোয়ার হি লিভস, আই ডু নট নো হোয়ার ডাজ হি লিভ, এটা হবে না, কারণ এখানে যে আগে ভার্বকে নিয়ে আসছে। আই ডিড নট নো হোয়ার হি হ্যাজ বিন লিভড, এটা তো সেন্টেন্সের স্ট্রাকচারই হয় নাই। তারপরে আবার হাউ আছে, আবার হোয়ার আছে, এখানে প্রশ্নই ভুল আছে। দ্বিতীয় দেখতে পাচ্ছি আই ডু নট নো হোয়ার হি হ্যাজ বিন লিভড। তো আই ডু নট নো হোয়ার হি হ্যাজ বিন লিভড, এই সেন্টেন্সের স্ট্রাকচারগত কারণে, টেন্সগত কারণে এই সেন্টেন্সের ভুল আছে, কারণ হ্যাজ বিন এর পরে এখানে আবারও লিভড, এটা সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী যাচ্ছে না। আমরা হয় হ্যাজ বিন এর পর আমরা ভার্বের সাথে আইএনজি করব, অথবা এখানে হি লিভড হইতে পারতো। তো আমরা আগের প্রথম অংশ দেখি, অথবা আগের অংশ যেহেতু প্রিন্সিপাল ক্লজ যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট আছে, পরের অংশ আমরা প্রেজেন্ট ইনডিফিনিট করব। তো আই ডু নট নো হোয়ার হি লিভস, এটা হলো কারেক্ট অ্যান্সার। আমি জানি না এখন যে সে কোথায় বাস করে। সেন্টেন্সের অর্থগত দিক, সেন্টেন্সের এমবেডেড কোশ্চেনের স্ট্রাকচারগত দিক, এই যে ডব্লিউএস ওয়ার্ডের পরে গেছে সাবজেক্ট এবং ভার্ব আছে। তো এখানে প্রিন্সিপাল ক্লজ অ্যাসার্টিভ থাকুক, প্রিন্সিপাল ক্লজ ইন্টারোগেটিভ থাকুক, যাই থাকুক না কেন, এমবেডেড কোশ্চেন ডব্লিউএস ওয়ার্ডের পর অবশ্যই সাবজেক্ট আসবে। তো যত প্রশ্ন কনফিউশন আছে আশা করি ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। তো হাউ ডাজ জাঙ্ক ফুড ড্যাশ ফ্রম দ্য ফুড, তো এখানে হাউ ডাজ জাঙ্ক ফুড যে অক্সিলারি ভার্ব সাবজেক্ট আছে, এই ডব্লিউএস ওয়ার্ড আছে। তো ডব্লিউএস ওয়ার্ডের পরে আমরা এখানে কি করছি, অক্সিলারি ভার্ব আনছি, অক্সিলারি ভার্বের পরে আমরা কি আনছি, একটা সাবজেক্ট কে আনছি। তো ডব্লিউএস কোশ্চেন থেকে যখন প্রশ্নগুলো আসে আমরা কি জানি, ডব্লিউএস ওয়ার্ডের পরে কি বসে, ডব্লিউএস ওয়ার্ডের পরে একটা অক্সিলারি ভার্ব বসবে, এই অক্সিলারি ভার্বের পরে আমরা সাবজেক্টটা বসাবো, তারপরে ভার্ব অন বসাবো। ওকে, তা ভার্ব বসাবো আর কি, এখানে ভার্ব অন ম্যান্ডেটরি না, এখানে অনেক কিছুই বসতে পারে। তো আমরা এখানে দেখবো যেটা, সেটা হলো যে ভাই এখানে ভার্ব হিসেবে আমরা কাকে নিব, এখানে ভার্ব হিসেবে আমরা কাকে নিব। এখানে ভার্ব হিসেবে আমরা দেখতে পাচ্ছি ডিফারেন্ট, ডিফারেন্ট তো কোনো ভার্ব না, অ্যাডজেক্টিভ। তারপরে আছে ডিফারেন্স নাউন, ডিফার এন্ড ডিফার, এখানে তো ডিফার অর্থগত দিক থেকে কোনোভাবেই যাবে না। কিভাবে জাঙ্ক ফুড ফাস্ট ফুড থেকে আলাদা, তো অ্যান্সার হয়ে যাবে ডিফার বা আলাদা। তারপরে দেখি চুজ দ্য কারেক্ট অপশন, হাউ ডাজ পূর্ণিমাস, এটা যে কতবার কোশ্চেন সলভ করেছে এটা নিজে করতে এখন লজ্জা লাগছে আমার। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে একটা প্রশ্ন, সেটা হলো যে ডব্লিউএস ওয়ার্ডের পরে আমরা কি করব, অক্সিলারি ভার্বকে আনবো। তো আমরা দেখতে পাচ্ছি এখানে কি কি আছে, এই যে হাউ দ্য ফুড, আগেই অক্সিলারি ভার্ব নাই, বি নাম্বার অবশ্যই বাদ। তারপরে ডিতে দেখতে পাচ্ছি হাউ ডাজ দ্য ফুড ইফেক্ট, আমরা সাবজেক্টের পর অবশ্যই ভার্বকে বসাবো, ইফেক্ট একটা নাউন, আর আমরা জানি নাউন তো এখানে বসবে না, এখানে ভার্ব বসবে, তো ইফেক্টের ভার্ব হলো এফেক্ট। এখন সিতে দেখতে পাচ্ছি হাউ ওয়াজ দ্য ফুড এফেক্ট, এখানে ওয়াজ এর পরে কখনোই ডিরেক্ট ওয়াজ, এখানে যদি পাস্টে থাকতো তাহলে তো হাউ ডিড দিতাম আমরা, হাউ ডিড দ্য ফুড এফেক্ট পূর্ণিমাস লাফটাইল, অথবা হাউ ডাজ দ্য ফুড এফেক্ট। তো এখানে ওয়াজ যেহেতু আছে এটা মনে রাখতে হবে, এটা পাস্ট কন্টিনিউয়াস বোঝাচ্ছে, তা হাউ ওয়াজ দ্য ফুড এফেক্টিং হইতে পারতো, এখানে যদি এফেক্টিং হইতো তাহলে এটা মেনে নিতাম। এতে দেখেন আমরা হাউ ডাজ দ্য ফুড এফেক্ট, এই যে ডব্লিউএস ওয়ার্ড আছে, অক্সিলারি ভার্ব আছে, তারপর সাবজেক্ট আছে, তারপরে ভার্ব আছে, তো এটা হয়ে যাবে অ্যান্সার এ। খুবই সহজ, এফেক্ট ভার্ব আর ইফেক্ট হলো নাউন। ওকে, তারপরে এখন দেখি 13 নাম্বার কোশ্চেন, দ্য কোচ ড্যাশ প্লেয়ার্স টু অ্যাটেন্ড দ্য প্র্যাকটিস, কোচের একটা কি দরকার, দ্য কোচ ড্যাশ প্লেয়ার্স টু অ্যাটেন্ড দ্য প্র্যাকটিস, দ্য কোচের কাদেরকে দরকার, প্লেয়ারদেরকে দরকার টু অ্যাটেন্ড দ্য প্র্যাকটিস, প্র্যাকটিসে যুক্ত করার জন্য, প্র্যাকটিসে যুক্ত হওয়ার জন্য। এখন দ্য কোচ এটার কোনো ফাইনাইট ভার্ব নাই, তো ফাইনাইট ভার্ব হিসেবে আমরা টু রিকোয়ার তো একটা ইনফিনিটিভ, তারপরে আছে রিকোয়ারিং, এটা ভার্ব প্লাস আইএনজি, এখানে শুধু ভার্ব প্লাস আইএনজি, কখনোই ফাইনাইট ভার্ব হয় না। তারপরে আমরা মনে রাখবো রিকোয়ার্স, তো এ নাম্বার অ্যান্সার হয়ে যাবে রিকোয়ার্স, কারণ দ্য কোচ সিঙ্গুলার, তো এটার জন্য ভার্বের সাথে অ্যাজ বাই যুক্ত হয়েছে। আর আমরা এই যে বাকি বি আর ডি এটা হবেই না, কারণ এই দুইটা নন ফাইনাইট, আর শুধু রিকোয়ার যেটা এটা হলো ভার্বের সাথে অ্যাজ বাই এস নেই থার্ড পার্সন হওয়া সত্ত্বেও, সেজন্য আমরা সি বলতো, অ্যান্সার হয়ে যাবে এ।
আই ডো নট নো হোয়ার ড্যাশ সো আর্লি ইন দ্য মর্নিং, এটা আমি সলভ করেছি বেশ কয়েকবার এমবেডেড সেন্টেন্সের কোশ্চেনে। তো আমরা মনে রাখবো আই ডো নট নো, আমি জানি না হোয়ার ড্যাশ। এটা দেখো প্রিন্সিপাল ক্লোজটা কি আছে, অ্যাসার্টিভ। যাই থাকুক না কেন, পরের অংশ ডব্লিউ এর পরে আমরা একটা সাবজেক্ট আনবো। ডব্লিউ এর পরে এতে সাবজেক্ট নাই, বিতেও আগে সাবজেক্ট নাই, ডিতেও আগে সাবজেক্ট নাই, ডিড হি গো। তো অবশ্যই এটা সহজ, এটা আর অন্য স্ট্রাকচারে যেতেই হবে না। কুড হ্যাভ গন, এই যে হি কুড হ্যাভ গন, সাবজেক্ট আসছে আগে, তারপরে ভার্ব, তারপরে এক্সটেনশন। হি কুড হ্যাভ গন তো আর্লি ইন দ্য মর্নিং, আমি জানি না সে এত তাড়াতাড়ি সকালে কোথায় গেল। তারপরে হুইচ ইজ ওয়ান ইজ এ কমপ্লেক্স সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্সে আমরা কি জানি, কমপ্লেক্স সেন্টেন্সে একটা থাকবে প্রিন্সিপাল ক্লজ, আর একটা প্রিন্সিপাল ক্লজের সাথে এক বা একাধিক, এক অথবা একাধিক কি থাকবে, সাবঅর্ডিনেট ক্লজ। আর এই যে সাবঅর্ডিনেট ক্লজটা থাকবে, এই সাবঅর্ডিনেট ক্লজটা শুরু হবে কি দিয়ে, একটা ক্লজ মার্কার বা কনজাংশন দিয়ে। মূলত মনে রাখবে এই সাবঅর্ডিনেটিং কনজাংশন গুলো একটা কি, ক্লজ মার্কার, তারপরে সাবজেক্ট, তারপরে এক্সটেনশন। আর প্রিন্সিপাল ক্লজটা অবশ্যই কি দিয়ে শুরু হবে, প্রিন্সিপাল ক্লজটা শুরু হবে সাবজেক্ট, তারপরে ভার্ব প্লাস এক্সটেনশন। তো আমরা এই জায়গাটাতে যদি একটু খেয়াল করি যে which one is a complex sentence, this is the act of a wise man, এটা সিম্পল সেন্টেন্স হবে না। this is an act and wise, যে এন্ড আছে, এন্ড তো কম্পাউন্ড সেন্টেন্সে থাকে কারণ এটা একটা কোঅর্ডিনেটিং কনজাংশন। তারপরে this is act does by a wise man, এটাও এখানে কোনো ক্লোজ মার্কার নাই। কিন্তু সিতে দেখতে পাচ্ছি this is the act, এটাকে একটা প্রিন্সিপাল ক্লোজ, এটাকে একটা প্রিন্সিপাল ক্লোজ। তারপরে দেখতে পাচ্ছি a wise man does, এইটাও কি একটা, এই যে দ্যাটটা কি একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন বা ক্লোজ মার্কার, তো ক্লোজ মার্কার দিয়ে যুক্ত আছে, তার মানে এটা একটা সাবঅর্ডিনেট ক্লোজ। একটা আছে প্রিন্সিপাল ক্লোজ, আরেকটা আছে সাবঅর্ডিনেট ক্লোজ। তো একটা প্রিন্সিপাল এবং একটা সাবঅর্ডিনেট ক্লোজ মিলে কি হয়ে গেছে, একটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেছে। দ্যাটটা অবশ্যই একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন যেটা ক্লোজ মার্কারের মধ্যে পড়ে। তো মনে রাখতে হবে সাবঅর্ডিনেটিং কনজাংশন অলওয়েজ শুরু হয়, সাবঅর্ডিনেট ক্লোজ অলওয়েজ শুরু হয় সাবঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে। তো আমরা মনে রাখবো আর প্রিন্সিপাল ক্লোজ শুরু হবে অলওয়েজ সাবজেক্ট দিয়ে। তো দুইটা যখন যুক্ত হবে তখন এটা হয়ে যাবে একটা কমপ্লেক্স সেন্টেন্স। এইভাবে যদি আমরা কোশ্চেন বুঝে বুঝে সলভ করি তাহলে পরীক্ষায় যত কঠিন প্রশ্নই আসুক না কেন আমরা ইনশাআল্লাহ দ্রুত সময়ের ভিতরে কোশ্চেন সলভ করতে পারবো। আবার নেক্সট আবার নতুন কোনো ক্লাসে তোমাদের সাথে দেখা হয়ে যাবে। সবাই অনেক ভালোভাবে পড়াশোনা করো, সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা।